আজকে তড়িৎ প্রবাহের কারণে চৌম্বক ক্ষেত্রের দিক, চৌম্বক ক্ষেত্রের কারণে আমার পরিবাহী তারের যে ধাক্কাটা, সেই দিকগুলো আমরা কিভাবে বের করতে হয় সেগুলো আমরা শিখলাম। আমরা ডান হস্ত এবং বাম হস্ত রুল শিখছি। পুরা স্ট্রাকচারটার উপর ডিপেন্ড করে কিভাবে একটা মোটর কাজ করে সেটাও কিন্তু আমরা দেখতে পারছি। তো লাস্ট ক্লাসে আমরা আসলে কি পড়ছিলাম? লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে যে চুম্বক এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, চুম্বকের বৈশিষ্ট্য কি, এটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, তারপরে এর সাথে যে তড়িতের একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটাও কিন্তু আমরা একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখছি। তো আজকে আমরা কি করব? আজকে আমরা বেসিক্যালি দেখব যে এই চৌম্বক ক্ষেত্রের দিকটা আসলে কি হয়। তাহলে চলো শুরু করা যাক। আমার ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম আমরা দেখতে পাচ্ছি। জিনিসটা আসলে কি? জিনিসটা হচ্ছে তুমি তোমার ডান হাতটা এভাবে রাখো, হ্যাঁ এইভাবে। তোমার পুরা বুড়া আঙ্গুল একদিকে থাকবে আর বাকি চারটা আঙ্গুল একদিকে থাকবে। এখন তোমার ডান দিকে মনে করো তড়িৎ প্রবাহিত হচ্ছে নিচ থেকে ওপরে। এখন আমরা এটার তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের দিকটা আমরা বের করব। ভালো করে দেখো, এই যে দেখো আবার হাতটা আমি কিভাবে রাখছি। আমি আমার বুড়া আঙ্গুলটা রাখবো হচ্ছে যেদিকে আমার তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটার দিক বরাবর, এই দিকে রেখে আমি যে বাকি চারটা আঙ্গুল আছে না, এই বাকি চারটা আঙ্গুল আমি এইদিকে ঘোরানোর চেষ্টা করব। মানে এইদিকে আমি আগে আয়ের ডিরেকশন অনুযায়ী আমার বুড়ো আঙ্গুলটা রেখে আমি বাকি চারটা আঙ্গুল ঘোরানোর চেষ্টা করব। যদি আমরা ঘোরানোর চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো যে আমার ডিরেকশনটা হবে হচ্ছে এইটা, বা অ্যান্টি ক্লকওয়াইজ। দেখতেই পাচ্ছ তোমাদের যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। আবার একইভাবে যদি আমাদের তড়িৎটা নিচের দিকে প্রবাহিত হতো তাহলে কি হবে? একটু চিন্তা করো তো। এবার আমাদের আঙ্গুলটা তাহলে কোথায় থাকবে? নিচের দিকে থাকবে, কারণ আমার আইটা হলো নিচের দিকে। ঠিক সেভাবে আমি আমার আঙ্গুলটা রাখবো, রেখে আমি এদিক দিয়ে ঘোরানোর চেষ্টা করব। এবং এদিক দিয়ে ঘোরালে আমরা দেখতে পারবো যে আমার ডিরেকশনটা হচ্ছে এটা, বা ক্লকওয়াইজ। বুঝতে পারছো? তাহলে আমরা তো দেখলাম যে এটা অ্যান্টি ক্লকওয়াইজ আর এটা ক্লকওয়াইজ হবে। এখন এই জিনিসটা খাতায় কোনো সিম্বল আকারে বোঝানো গেলে খুব ভালো হইতো না? সেটা আমরা কিভাবে করতে পারি সেটা জানার আগে একটা কথা আমাকে বলো তো, একটা তীর দেখতে তো এরকম হয়, তাই না? আমি অত ভালো করে আঁকতে পারি না, বাট মোটামুটি এই যে এরকম একটা হয়। আমার এই তীরের শুরুতে একটা কাটা বা বার্ব থাকে, আর পিছনে আমার লেজটা থাকে, বা যে একটা ট্রেলার সেটা থাকে। এখন একটা জিনিস কল্পনা করো, এই তীরটা আমি কারো দিকে ছুঁড়ে দিছি, তাহলে কি ঘটনা ঘটবে বলো তো আমাকে? এই যে এই যে তীরটার সামনের অংশ সেটা তো সামনের দিকে যাচ্ছে, আর আমরা দেখতে পাবো কি পিছনের অংশটা, কারণ আমাদের পিছন দিক দেখায় যাচ্ছে। জিনিসটা তাহলে দেখতে এরকম হবে না? যদি আমি সোজাসুজি দেখি অনেকটা কিন্তু আমার ক্রসের মতো দেখাবে, কারণ একটা তীরের পিছনের অংশটা কিন্তু এরকম হয়। আবার আমি যদি আমাকে যদি কেউ তীরটা ছুঁড়ে মারে আমার দিকে, তাহলে আমি কি দেখতে পারবো? আমি দেখতে পারবো হলো তীরের আগায় যে একটা চোখা আছে না, চোখা জিনিসটাই কিন্তু আমরা দেখতে পারবো। ওটা দেখতে আমার অনেকটা একটা বিন্দুর মতো দেখাবে, তাই না? আর এই ক্রসের মতো যে সাইনটা, এটাকে নর্মালি আমরা ক্রস বলি। আর এই যে বিন্দুর মতো যে দিকটা সেটাকে আমরা বলি হচ্ছে ডট। কথা হলো ক্রস আর ডট, এটার কাহিনী কি, মানে কি হয়েছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে একটা জিনিস অ্যাজিউম করে নাও যে আমার এই তার আর এই তার হচ্ছে বেসিক্যালি একই তার, আর এই তারে আমি ফার্স্টে ব্যাটারি ডিরেকশনটা এমনভাবে রাখছি যাতে আমার তড়িৎ প্রবাহটা হয় হলো ওপরের দিকে। আর উপরের দিকে হওয়ার কারণে আমরা দেখতে পাইছি যে আমার যে চৌম্বক ক্ষেত্রের দিকটা সেটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? এখন আমরা ধরে নিলাম যে আমি
এই সাইডে মানে তারটার এই সাইডে আমি আমার তড়িৎ ক্ষেত্রের দিকটা বের করব। এই দিকটা যদি আমি ফিক্স করে নেই তাহলে আমরা কি দেখতে পারবো? আমরা দেখতে পারবো যে তীরটা আমার দিকে চলে আসতেছে সোজা, তাই না? এই তীরকে যদি আমি চৌম্বক ক্ষেত্র বলে কল্পনা করি বা চৌম্বক ক্ষেত্রটাকে যদি আমি তীর হিসাবে কল্পনা করি তাহলে আমি দেখতে পারবো যে এটা আমার সামনের দিকে আসতেছে। দ্যাট মিনস আমি দেখতে পারবো এটা হলো ডট। তার মানে এটা যে আমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে এটার প্রুফ হলো এই যে এই ডট এইটা। আর ক্লকওয়াইজ হলে কি হবে দেখো তো, আমরা কিন্তু ফিক্স করে দিছি সাইডটা যে তারের কোন সাইডে আমরা ডিরেকশনটা বের করব। তারের যদি এই ডিরেকশনে যদি আমি বের করতে চাই তাহলে জিনিসটা অনেকটা এরকম দেখাচ্ছে না যে আমার তীর বের হয়ে গেছে, তাই না? তীর যদি বের হয়ে যায় তাহলে কি হবে? আমরা দেখতে পারবো হচ্ছে এই তীরটার পেছনের দিক। দ্যাট মিনস আমার হবে হচ্ছে ক্রস। বুঝতে পারছো? এই ডট আর ক্রসের কাজগুলো অ্যাকচুয়ালি কি সেটা হচ্ছে তোমরা যখন কলেজে সেকেন্ড ইয়ারে গিয়ে এই চ্যাপ্টারটা আরো ডিটেলভাবে পড়বা না, তখন দেখবা এই জিনিসটা কিন্তু তোমাদের অনেক কাজে দিচ্ছে। মানে ধরো তোমাকে এরকম বলছে যে দুইটা তার দিয়ে, একটা তার হলো তোমার উপরের দিকে যাচ্ছে কারেন্টটা, আরেকটা হলো নিচের দিকে যাচ্ছে, একটা ডিরেকশনে তোমাকে বললো যে এটা বের করে দেখাইতে। তখন কি হবে? আমার ডিরেকশন ওয়াইজ আমার কোনোটার ক্ষেত্রে ক্রস, কোনোটার ক্ষেত্রে ডট, এরকম একটা ঘটনা ঘটবে। সেখান থেকে কিন্তু আমরা আমাদের লব্ধি যে চৌম্বক ক্ষেত্রটা সেটা বের করে ফেলতে পারবো। এটা নিয়ে আপাতত টেনশন করার কোনো কারণ নাই, জাস্ট এটা ইন্টারেস্টিং জিনিস। এটা যেভাবে প্রকাশ করা হয় অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ তোমাদের দেখা দিলাম। তোমরা যখন কলেজে উঠবা তখন খুব ভালোভাবে এগুলোর যে ব্যবহার সেটা সম্পর্কে তোমরা আইডিয়া পাবা। তাহলে আমাদের একটু কিছু কোশ্চেন অ্যান্সার করার ট্রাই করি আগের ক্লাস থেকে। নিচের কোনটির চৌম্বক ধর্ম আছে? এটা দিনাজপুর আর যশোর বোর্ডে আসছে 2024 সালে। চৌম্বক ধর্ম আমাদের অপশনগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম, কোবাল্ট, তামা, লোহা। আমরা ওখানে কিন্তু দেখছিলাম আমাদের লোহার চৌম্বক ধর্ম আছে। সো আমার অ্যান্সার হচ্ছে ঘ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চারটাই ধাতু, বাট আমরা অলরেডি এটাও জানছি যে আমার ধাতু হলেই যে সেটা চৌম্বক ধর্ম প্রদর্শন করবে আর অধাতু হলেই যে সেটা চৌম্বক ধর্ম প্রদর্শন করতে পারবে না, এরকম কিন্তু বিষয়টা না। তাহলে এই জিনিসটা একটু মাথায় রেখো। নেক্সট কোশ্চেনটা হলো বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? খুবই ইজি অ্যান্সার, ওরস্টেড। আমরা গতবারই পড়ছি। এবং ক্রেন তড়িতে ব্যবহার করা হয় কোনটি? এটার অ্যান্সার হচ্ছে তোমার তড়িৎ চুম্বক। তোমাদের বইয়ে যদিও এটা ডাইরেক্ট দেওয়া নাই, বাট অ্যান্সারটা হবে তোমার হচ্ছে তড়িৎ চুম্বক। বেলনাকার তারকুণ্ডলীর বলরেখা কিসের বলরেখার সদৃশ? এটা কুমিল্লা বোর্ড 2017 সালে আসছে। তো এই কুমিল্লা বোর্ড 2017 সাল নিয়ে একটা কথা বলি। এটা এসএসসির কথাও না, এটা হলো অনেক এইচএসসির সময়কার কথা। আমি যত কোশ্চেনের পাশে কুমিল্লা বোর্ড 2017 দেখি আমার একটা কথা মনে পড়ে। ওই বছর যখন এইচএসসি পরীক্ষা হয়েছিল ওদের কোশ্চেনটা একটু টাফ করছিল। টাফ করার সাথে সাথে ওদের খাতাটাও খুব মানে সঠিক উপায়ে দেখা হয়েছিল আর কি। কেউ ভাবে গ্রেস মার্ক দেয় নাই, একদম কড়া করে খাতা দেখা যেটাকে বলে। এবং দেখা গেছিল যে পাশের হার 50%-এরও নিচে নেমে আসছে। এই ঘটনাটা তখন অহরহ ঘটতো না, তখন তো সবাই সহজে এ প্লাস পেয়ে যেত না। এই জন্যে অনেকে সুইসাইড করছিল ওই বোর্ডের অনেক স্টুডেন্টরা। এই কথাটা তখনকার সময় নিউজ পেপারে দেখছিলাম আর কি। এটা আমার জাস্ট মনে পড়ে মাঝে মধ্যেই যে লেখাপড়া অ্যাকচুয়ালি যে মাঝে মধ্যে করতে হয়। বোর্ড এক্সাম মানেই যে এটা সবসময় সহজ, টিচাররা মার্কস দিবে এরকম বিষয়টা না। যে কোনো পরিস্থিতির জন্য তোমাকে আসলে প্রিপেয়ার থাকতে হবে। তো এই কোশ্চেনটার অ্যান্সারটা একটু পরে আমি দিচ্ছি, কারণ আমরা এখনো সলিনয়েডে যাইনি, তো ওই কোশ্চেনটা সামহাও সামনে চলে আসছে। এইবার আমরা সলিনয়েডে আসি। সলিনয়েড জিনিসটা কি? আমরা একটা জিনিস তো অলরেডি পড়ছি, তাই না? যে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম অনুযায়ী আমরা চৌম্বক ক্ষেত্রের দিকটা বের করতে শিখছিলাম। এখন একটা কথা হলো, আমরা এবার একটা কাজ করি। আমরা তো গতবার সোজা তার নিয়ে কাজ করছি, সেখানে আমরা বিদ্যুৎ প্রবাহিত করছি। এবার আমরা তারটাকে একটু পেঁচাই দিই তো কি হয়? একই তার, কিন্তু প্রথমে ছিল সোজা, এখন আমরা একটু পেঁচাই দিছি। এই তারটা পেঁচাইলে দেখা যায় যে সোজা তারের চেয়ে আমার চৌম্বক ক্ষেত্রটা অনেক বেশি পাওয়ারফুল আর স্থায়ী হয়।
সেই জন্যেই আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইমে এই তারগুলা পেঁচাই ইউজ করে থাকি। তো দেখো যে সলিনয়েড হলো একটি বিশেষ ধরনের তড়িৎ। এটি মূলত একটি তারের কুণ্ডলী যা স্প্রিংয়ের মতো পেঁচানো থাকে। যখন এই কুণ্ডলীর মধ্য দিয়ে তোমার তড়িৎ প্রবাহিত করা হয় তখন এর চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করা হয়। এটা হলো আমার একটা পেঁচানো তার, আর চারপাশে যে অ্যারোগুলা, এই অ্যারোগুলা তোমার করা হয়েছে হচ্ছে যে তোমার ফ্লেমিং এর ডান হস্ত নিয়মটা ইউজ করে এটা একটা চৌম্বক ক্ষেত্রটার দিক বের করছে। তাহলে দেখতে পাচ্ছ যে আমার অনেকগুলা এখানে বলরেখা তৈরি হয়েছে না? আর বলরেখা যদি আমার বেশি তৈরি হয় তার মানে আমার চৌম্বক ক্ষেত্রটা বেশি স্ট্রং। তাহলে দেখো আমরা এগুলোই দেখবো এখন, যে সলিনয়েডে তার পেঁচানোর প্রধান কারণ হলো চৌম্বক ক্ষেত্রের শক্তি বৃদ্ধি করা এবং একে শক্তিশালী অস্থায়ী চুম্বকে পরিণত করা। অস্থায়ী চুম্বক আমরা কি পড়ছিলাম, যে এই অস্থায়ী চুম্বক এটার চৌম্বকত্বটা সবসময় নির্ভর করবে হচ্ছে বাহ্যিক কোনো প্রভাব দ্বারা, এবং মোস্ট অফ দ্য টাইম এটা হলো তড়িৎ প্রবাহ। নিচে এর সুবিধাগুলো বিস্তারিত আলোচনা করা হলো। এই যে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যটা বৃদ্ধি, তাহলে এখানে কি হয়, আমার একটি সোজা তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তার চারপাশে খুব সামান্য চৌম্বক ক্ষেত্রটা তৈরি হয়। কিন্তু তারটিকে যখন কুণ্ডলী বা স্প্রিং এর মতো পেঁচানো হয় তখন প্রতিটি প্যাচের তৈরি করা ক্ষুদ্র ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্রগুলো একত্রে যুক্ত হয়, ফলে সলিনয়েডের কেন্দ্রে একটি অত্যন্ত শক্তিশালী এবং সুষম চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এটা তো গেল আমাদের প্রথম সুবিধা। আর দ্বিতীয় সুবিধা হলো নিয়ন্ত্রণযোগ্য চৌম্বক শক্তি। আমাদের যে সবসময় চৌম্বক ক্ষেত্র বা যে কোনো জিনিসই, জীবনের সব জিনিস তো আমাদের এমন না যে বেশি বেশি দরকার। আমাদের এখানে একটা কন্ট্রোল প্রয়োজন, কখনো আমার বেশি থাকবে আবার কখনো আমাদের কমও লাগতে পারে। তার পেঁচানোর ফলে আমরা খুব সহজেই চৌম্বকের শক্তিটা নিয়ন্ত্রণ করতে পারি। সেটা কিভাবে? আমাদের প্যাঁচ সংখ্যা, আমার সলিনয়েডে যতগুলো প্যাঁচ থাকবে না, যত বেশি হবে চৌম্বক ক্ষেত্রের শক্তিও আমার তত বাড়বে। বি ইজ প্রপোর্শনেট টু এন, বা বি হলো এন এর সমানুপাতিক। এখানে এন হলো আমার প্যাচের সংখ্যা। আমরা যখন ট্রান্সফর্মার পড়বো না তখন আমরা জিনিসগুলো আরো ভালো করে দেখব, যে এই প্যাচের সাথে সাথে আমার একটা ডিভাইসের কি কি চেঞ্জ হতে পারে। আরেকটা হলো আমার তড়িৎ প্রবাহ। হ্যাঁ, তড়িৎ প্রবাহ যদি আমি বাড়াই দেই বা ডিরেকশন চেঞ্জ করে দেই, সে অনুযায়ী আমার এই চৌম্বক ক্ষেত্রের দিক বা এই মানটাও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। এখন একটা ঘটনা আমি তোমাদেরকে বলি যেটা ঘটে, সেটা হচ্ছে ধরো তুমি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো একটা তার রাখলা। ভালো করে খেয়াল করো, চৌম্বক ক্ষেত্রের মধ্যে তুমি তার রাখছো। মনে করো যে তোমার এটা হলো একটা নর্থ পোল আর এটা হলো একটা সাউথ পোল, এর মধ্যে তুমি একটা তার রাখছো এবং এই তারের মধ্য দিয়ে তোমার হলো কারেন্টটা ফ্লো করতেছে। তাহলে ঘটনাটা একটা ঘটবে, সেটা হচ্ছে তোমার এই যে তারটা আছে না, সেই তারটা একটা বল লাভ করবে, মানে তারটা তখন বল লাভ করে মুভ করবে। এখন সেটা কিভাবে মুভ করবে সেটা আমরা একটু পরে দেখতেছি। তাহলে দেখো এখানে কি লেখা আছে, যখন কোনো তারের মধ্যে তড়িৎ প্রবাহ চলতে থাকে এবং সেই তারকে চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি রাখা হয় তখন তারের ওপর একটি বল ক্রিয়া করে, ফলে তারটি নড়তে বা বাঁকতে পারে। এই নীতির ওপরেই তোমার কাজ করে হচ্ছে বৈদ্যুতিক মোটর, লাউড স্পিকার, তারপরে ফ্যান, মিক্সার মেশিন, বা যত জায়গায় আমরা এই ডিসি মোটর ইউজ করি না, ডিসি মোটর সম্পর্কে আমরা একটু পরে জানবো। সেই জিনিসগুলো কিন্তু আমার এখানে কি কাজে দেয়। ওকে, তাহলে এই বল বা বল লাভ করবে সেটা তো আমরা বুঝতে পারলাম, বাট কোন দিকে বল লাভ করবে এটা আমাদের জানা দরকার না? আমরা চৌম্বক ক্ষেত্রের দিকটা জানি। চৌম্বক ক্ষেত্রের দিকটা হলো আমার নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে। তারপরে তড়িৎ প্রবাহ যেদিকে হয় সেটাও তো আমরা বুঝতে পারি, বাট আমাদের বের করতে হবে হচ্ছে বল। সেটা সেই জিনিসটা আমরা তাহলে কিভাবে বের করতে পারবো? সেটা হলো আমরা এর আগে ডান হস্ত নিয়ম পড়ছিলাম না? ডান হস্ত নিয়ম দিয়ে আমরা একটা পরিবাহী তারের মধ্যে তড়িৎ প্রবাহের কারণে তার চারপাশে যে চৌম্বক ক্ষেত্রটা ক্রিয়েট হয় সেটা বের করছিলাম। এইবার এই তারের ওপরে যে বলটা প্রযুক্ত হয় সেই বলটার দিক আমরা বের করব। সেটা হচ্ছে জানার জন্য এবার আমাদের দরকার হচ্ছে বাম হাত, মানে
এই চুম্বকের চ্যাপ্টারটা ভালো করে পারার জন্য কিন্তু তোমার 2 হাত থাকতে হবে। সো কোনোভাবেই যেন তোমার হাত না কাটা যায় এদিকে একটু তোমার খেয়াল রেখো, তাহলে দেখবা সব পেরে গেছো। তোমার যদি হাতই না থাকে তুমি কি দিয়ে এগুলা করবা? আচ্ছা, আমাকে দেখো হাতের এখানে অবশ্য বাম হাতের কথাটা এখনো বলে নাই, আমি একটু তোমাদেরকে লিখে রাখি, কোনোভাবে মিসিং হয়েছে। এটা হলো ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, এটাও বিজ্ঞানী ফ্লেমিং এর দেওয়া। তোমার যে তর্জনী, তোমার তর্জনী কোনটা? এই যে এটা হলো আমাদের তর্জনী, বাম হাত, কিন্তু ওই জিনিসটা বারবার বলতেছি, তর্জনী। এটা হলো তোমার মধ্যমা বা মিডল ফিঙ্গার, আর এটা হলো তোমার বৃদ্ধাঙ্গুলি। এই 3টে আঙ্গুল তোমার বেসিক্যালি লাগবে। এখন তুমি একটু আমার সাথে হাতটা এরকম করো, মনে করো যে তুমি কাউকে একটা পিস্তল দিয়ে তুমি কাউকে গুলি করবা। এটা হলো তোমার পিস্তলের পেছনের পার্ট, এটা মনে করো তোমার ট্রিগার, মিডল ফিঙ্গারটা হলো ট্রিগার, আর এটা হলো তোমার যে নল, সেটা মনে করো যে তুমি এভাবে তুমি কাউকে মানে পিস্তল দিয়ে গুলি করতেছো আর কি। সুন্দর একটা কনফিগারেশন এইভাবে রাখলা, তাহলে কি ঘটনা ঘটবে? আমার যে তর্জনী মিন্স এই যে এই আঙ্গুলটা, এটা আমার চৌম্বক ক্ষেত্রের দিকটা নির্দেশ করবে। আবার আমার যে বৃদ্ধাঙ্গুলিটা, ডান হস্ত নিয়মের মতো এই বৃদ্ধাঙ্গুলিটাও আমার তড়িৎ প্রবাহের দিকটা কি করবে? প্রদর্শন করবে। আর তর্জনী হলো চৌম্বক ক্ষেত্রের যে দিকটা। আর আমার যে মিডল ফিঙ্গারটা, এই মিডল ফিঙ্গারটা আমার নির্দেশ করবে হচ্ছে কি? যেই তারটা যে বল পাবে সে বলের দিকটা। তখন এই জিনিসটা আমরা কিভাবে বের করতে পারবো আমরা একটু দেখি। এই যে এখানে যে চুম্বকটা দেখাইছিলাম, তখন এখানে কি হবে? তোমার নর্থ থেকে সাউথ পোলের দিকে চুম্বক ক্ষেত্রের দিকটা যাবে। চুম্বক ক্ষেত্র, তাই না? নর্থ থেকে সাউথ পোলের দিকে যাচ্ছে, এটা আমরা সবাই জানি। আর আমার তড়িৎ প্রবাহিত হচ্ছে নিচ থেকে উপরের দিকে, যে এখানে হচ্ছে আই লিখে রাখছি। আর আমার এফ এর বা বলের দিকটা বের করতে হবে। তাহলে আমার হাতের সাথে সাথে তোমরাও একটু দেখো, আমি কি বলছিলাম? আমার তর্জনীটা আমার যে চৌম্বক ক্ষেত্রের দিকটা সেটা নির্দেশ করে। ওই জন্যে তোমার আঙ্গুলটা বা তর্জনীটা এই দিক বরাবর রাখবা। রাখার পরে তোমার এই বৃদ্ধাঙ্গুলিটা দেখবা যে এই আইয়ের ডিরেকশন বরাবর আসছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু আইয়ের ডিরেকশন বরাবর আসছে। তাহলে আমাদের এই যে মিডল ফিঙ্গার, এই মিডল ফিঙ্গার আমাদের দেখানোর কথা হইলো যে বলটা কোন দিকে আসতেছে বা এই তারটা কোন দিকে বল পাচ্ছে সেটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একদম মানে স্ক্রিন থেকে বাইর হয়ে আসার যে ডিরেকশনটা সেটা কিন্তু আমার নির্দেশ করতেছে। তার মানে আমার কোন দিক দিয়ে বল পাবে? আমার বল পাবে হচ্ছে জিনিসটা কিভাবে বলা যায়, স্ক্রিন থেকে বাইরের দিকে, এটাই বলি। বুঝতে পারছো? এই বাম হস্ত নিয়মটা কিন্তু একটু কমপ্লিকেটেড, একটু সামনে গিয়ে দেখবা যে জিনিসটার কিন্তু অনেক কাজ আছে। তাহলে আমরা একটু যাই। ওকে, এখানে আমাদের চুম্বকের মধ্যে একটা সার্কিট দেওয়া আছে। সার্কিটটা হচ্ছে অনেকটা যে এইভাবে দেওয়া। তোমরা যে ফোনটা দেখতে পারতেছো না, ফোনটা তোমরা কিভাবে দেখতে পাচ্ছ? ফোনটা আমি আনুভূমিকভাবে রাখছি, তাই না? এই সার্কিটটাও ঠিক আনুভূমিকভাবে রাখা, যে অনেকটা এইভাবে রাখা। দেখে মনে হইতে পারে যে সার্কিটটা হয়তো আমার লম্বভাবে রাখা, বাট অ্যাকচুয়ালি এটা তোমার সমান্তরালে রাখা। কারণ হলো আমি যদি আমি এভাবে আমি একে দেখাইতে পারবো না। এভাবে একে দেখাইতে গেলে দেখা যাবে যে এখানে জাস্ট একটা লাইনই থাকতেছে, আমরা সার্কিটটা বুঝতাম না। ওকে, যাই হোক, এইদিকে আমরা করছি কি, এটা হলো আমার ব্যাটারি পজিটিভ সাইড আর এটা হলো নেগেটিভ সাইড। আমি আমার ব্যাটারিটা চালু করে দিলাম। ব্যাটারিটা চালু করে দেওয়ার পরে কি হবে?
এদিক দিয়ে আমার তড়িৎ প্রবাহিত হবে। এবং আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম হচ্ছে আমার নর্থ এবং সাউথ এই দুইটা পোলের মাঝখানে আমার এই তারটা রাখা হয়েছে। তাহলে আমরা অবভিয়াসলি বলতে পারি যে নর্থ থেকে সাউথ পোলের দিকে আমার একটা চৌম্বক ক্ষেত্র আছে। আর এই চৌম্বক ক্ষেত্র থাকলে কি হবে? এই চৌম্বক ক্ষেত্র থাকলে আমার এই সার্কিটের তার, এই তারটা একটা বল পাবে। সেই বলের দিকটা কি হবে? তাহলে একটু দেখি তো আমরা। এই যে আমার আবার বাম হাত নিচ্ছি, এবার আমাদের তড়িৎ প্রবাহ হচ্ছে কিন্তু এইদিকে, কারণ আমি অলরেডি একবার বলছি যে সার্কিটটা তোমার এই যেভাবে এই মাটির সমান্তরালে রাখা আছে, সে অনুযায়ী আমরা বুঝতে পারতেছি যে তড়িৎ প্রবাহটা এই যেভাবে গিয়ে আমার সার্কিটে ব্যাক করতেছে। তাহলে নিশ্চয় আগে কি করব? আগে হচ্ছে আমরা তর্জনীর সাথে আমার চৌম্বক ক্ষেত্রের দিকটা দেখাই দিব। দেখলাম ঠিক আছে, এবার আমি আমার তর্জনীটা মিলাবো। তর্জনীটা মিলানোর জন্য আমার আঙ্গুলটা থাকবে হচ্ছে এই দিকে, কারণ আমার এই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। আর আমার ফোর্সের ডিরেকশন দেখা যাচ্ছে এই দিকে, তার মানে এই তলের লম্ব বরাবর। আমরা লিখতে পারি এটা হচ্ছে আমার বলের ডিরেকশন এই তারের জন্য। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, তাহলে আমার এই তারের জন্য ডিরেকশনটা কই হবে বলের? এই তারের জন্য আমার বলের ডিরেকশনটা আগের ঠিক উল্টাটা হবে না? ঠিক কিন্তু আমার উল্টা দিকে হবে। তাহলে আমরা বলটাকে এফ দিয়ে প্রকাশ করি। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই সার্কিটটা মনে করো যে ফোনটা আমার হলো সার্কিট, এই দিক বরাবর আমার এফ বল ক্রিয়েট করছি, আর ফোনের এই সাইড বরাবর আমাদের এফ বল আছে। তাহলে কি এই দিক দিয়ে একজন টানতেছে আর নিচ দিয়ে একজন টানতেছে, এরকম হলে কি দেখো তো এটা ঘুরে গেল না সার্কিটটা? সার্কিটটা কিন্তু তোমার ঘুরে গেল। মানে সার্কিটটা ঘুরে যাওয়ার কারণেই কিন্তু আমরা এই যে ফ্যান বা যত জিনিস আমরা ঘুরতে দেখি না, এটা কিন্তু এই মূলনীতির ওপরেই আমার হচ্ছে চলে। বা তোমার ডিসি মোটর, আমরা একটু পরে আরেকটু বিস্তারিতভাবে পড়বো। বুঝতে পারছো যে এই চৌম্বক ক্ষেত্র ইউজ করে কিভাবে এই পুরো সার্কিটটা ঘোরানো যায়? আশা করি তোমরা বুঝতে পারছো। কিন্তু এখানে আরেকটা প্রবলেম আছে। সে প্রবলেমটা কি? সে প্রবলেমটা হচ্ছে, মনে করো এই সার্কিটটা তো ঘুরে গেল, তাই না? সার্কিটটা ঘুরে যাওয়ার পরে তার অবস্থা হইলো হচ্ছে এটা। হ্যাঁ, ঘুরে যাওয়ার পরে দেখতে পাচ্ছ যে পজিটিভ সাইড চলে গেছে আগের নেগেটিভ সাইডের দিকে, এবং আগের নেগেটিভ সাইড চলে গেছে পরের পজিটিভ সাইডের দিকে। এখন আমার তড়িৎ প্রবাহটা কিভাবে হবে? পজিটিভ থেকে নেগেটিভ দিকে তো হবে, তাই না? এই যে এরকম, এইরকম যদি হয় তাহলে এটা তো আবার বল পাওয়ার কথা না, কারণ এখানে তো আমার কারেন্ট আছে, আবার চৌম্বক ক্ষেত্র আছে, আবার একটা বল পাবে। এইবারে বলটা সে কোন দিকে পাবে? সেটা কি আগের মতোই একই দিকে পাবে, নাকি এবার কিছু ডিফারেন্ট কিছু হবে কিনা? তাহলে একটু ভালো করে দেখো, এই আগের সার্কিটের এই যে তারটা, এই যে পার্টের মধ্যে তড়িৎ প্রবাহটা হয়েছিল আমার এই দিক বরাবর। এই দিক বরাবর হওয়ার কারণে আমার বলের ডিরেকশনটা হয়েছিল এর লম্ব বরাবর। তুমি এদিকে দেখার দরকার নেই, তুমি জাস্ট আমার হাতের দিকে তাকায় একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। আর এইখানে এই পার্টে আমার তড়িৎ প্রবাহিত হচ্ছে আগের উল্টা দিকে। তাহলে আমার বলটা কোন দিকে আসবে? আমার বলটা হবে হচ্ছে নিচের দিকে। বুঝতে পারছো? নিচের দিকে কিন্তু তোমার বলটা পাবে। আর ডান দিকের পোর্শনে কি হবে? ডান দিকের পোর্শনে আমার এদিক দিয়ে এইদিকে কারেন্ট আসতেছিল, এদিকে কারেন্ট আসার কারণে আমার বলের দিকটা হয়েছিল নিচের দিকে। আর এখানে তখন আমার কি হবে? উল্টা হয়ে যাবে, কারণ কারেন্টের ডিরেকশনটা পাল্টে গেছে আমার। এই যে কথা হলো, এই বলের ডিরেকশনটা পাল্টায় যাওয়ার কারণে আমার কি ঘটনাটা ঘটতেছে? ঘটনাটা ঘটতেছে হচ্ছে, যখন আমি এই প্রথমে চৌম্বক ক্ষেত্রের মধ্যে সার্কিটটা রেখে আমি ব্যাটারিটা চালু করে দিলাম, আমাদের এক্সপেকটেশন কি ছিল, বা আমরা কি চাচ্ছিলাম? আসলে আমরা চাচ্ছিলাম হচ্ছে সার্কিটটায় যে এইভাবে 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 ঘুরুক। কিন্তু ঘটতেছে কি? ধরো সার্কিটটা একবার ঘুরে এখানে আসছে,
মানে তার অর্ধ ঘূর্ণন হয়েছে। এরপরে সে আবার অপোজিট সাইডে সে আবার বল পাচ্ছে, তার মানে সে আবার এদিকে চলে আসবে, আবার ঘুরবে, আবার এদিকে চলে আসবে। এই যে এরকম এরকম একটা ঘটনা ঘটতেছে, তাই না? কিন্তু এরকম একটা ঘটনা ঘটলে কি আমার কোনোদিন একটা ফ্যান চলবে? আমাদের ফ্যান যদি এমনভাবে ডিজাইন করা থাকে যে আমি ফ্যান চালাইলাম, ফ্যান একবার এদিকে ঘুরলো, একবার এখানে ঘুরলো, একবার এদিকে ঘুরলো, একবার এভাবে ঘুরলো, ভাবে ঘুরলে কি কোনোদিন আমরা বাতাস পাবো? পাবো না কিন্তু। তাহলে এই সমস্যাটা থেকে আমরা কিভাবে তাহলে উত্তরণ পাইতে পারি? সে উত্তরণ পাওয়ার জন্য আমাদের একটা সিস্টেম হচ্ছে তোমার কমিউটেটর। এই কমিউটেটর জিনিসটা কি করে? সে হলো এই যে সার্কিটটা আছে না, এই সার্কিটটা যখন তোমার ঘুরে যাবে, এর সাথে সাথে তার কারেন্টের ডিরেকশনটাও একটা সিস্টেম করে সে পাল্টায় দিবে। এর ফলে দেখা যায় যে আমার যে কারেন্টের ফ্লোটা সবসময় একই দিকেই হচ্ছে। আর কারেন্টের ফ্লো যদি আমার সবসময় একই দিকে হয়, তাহলে আমরা দেখতেই পারতেছি যে এটা জাস্ট আমার, যেটা যদি সার্কিট হয়, সার্কিটটা জাস্ট এই যে এইভাবে 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 আমার ঘুরতে থাকবে। তখন কিন্তু আমাদের উদ্দেশ্যটা সফল হবে। এই জিনিসটা কিভাবে হয় তোমরা আগে একটু দেখো যে রিয়েল লাইফে সমস্যাটা অ্যাকচুয়ালি কিভাবে। আমার একটা রিং থাকে মাঝখান দিয়ে কাটা, স্প্লিট রিং বলে এটাকে, স্প্লিট রিং। আর এই যে এখানে যে সার্কিটটা থাকে, সার্কিটের একটা সুন্দর নাম আছে, সেটা হলো আর্মেচার। যখন এই সার্কিটটা তোমার হাফ ভাবে ঘুরে গেল, মানে এই যে দেখো ঘুরে তোমার এইদিকে আসছে, একই সাথে তোমার এই রিংটা এমনভাবে ঘুরে যাবে যাতে করে তোমার কারেন্টের যে ডিরেকশনটা সেটা সবসময় সেম থাকে। তোমরা যদি ইউটিউবে এই কমিউটেটর কেমনে কাজ করে এটা সার্চ দাও, তাহলে তুমি বুঝতে পারবা। আপাতত জেনে রাখো যে এভাবে কাজ করে। আমরা আরো কিছু কথাবার্তা বলবো আর্মেচার নিয়ে পরের স্লাইডে। আমরা একটু দেখি কমিউটেটর কি এবং কেন লাগে। কেন লাগে আমরা তো অলরেডি দেখলাম যে অর্ধেক ঘোরার পরে কুণ্ডলীর বাম এবং ডান পাশে অদল বদল করে ফেলে। তখন যদি কারেন্টের দিক পরিবর্তন না করা হয়, তবে চুম্বক কুণ্ডলীটিকে আবার উল্টা দিকে ধাক্কা দিবে, যে ঘটনাটা আমরা একটু আগেই দেখলাম। এবং এই ঘটনাটা ঘটলে কিন্তু আমাদের চলতেছে না। তাহলে কথা হলো কমিউটেটরটা কিভাবে কাজ করে। কমিউটেটর মাঝখানে একটা ফাঁকা বা রিং বা আংটির মতো, তোমাদের আমি আরেকবার দেখাই, এই যে এরকম, যা কুণ্ডলীর ঘূর্ণমান অক্ষে বসানো থাকে। বাইরের ব্যাটারি থেকে আসা বিদ্যুতের টার্মিনালগুলো একে আলতো করে ছুঁয়ে থাকে। কুণ্ডলী ঘোরার সাথে সাথে কমিউটেটরটাও ঘুরে। প্রতি ঘূর্ণন, অর্ধেক ঘূর্ণন পরপর এর খণ্ডিত অংশগুলোর অবস্থান পাল্টে যায়। দেখো এখানে আমার একটা কমিউটেটরের একটা হাফ রিং হচ্ছে আমার ইয়েলো কালার করা, আর একটা হলো আমার অরেঞ্জ কালার করা। তাহলে সার্কিটটা যখন ঘুরবে তখন এটাও তো ঘুরবে আমার, তাই না? কমিউটেটরটাও ঘুরবে। তাহলে কমিউটেটরটা ঘোরার কারণে কি হবে? প্রত্যেক অর্ধের ঘূর্ণন পরপর করে অবস্থান পাল্টে যায়। ফলে কুণ্ডলীর ভেতরে বিদ্যুতের দিকটাও স্বয়ংক্রিয়ভাবে উল্টে যায়। দেখবা যে তুমি যখন কোনো একটা অ্যানিমেশন দেখবা কমিউটেটরের, যে আমার কারেন্টের ডিরেকশনটা সে পাল্টায় দিবে। পাল্টায় দিলে কি হয়? চুম্বকের বিকর্ষণ বল সবসময় একই দিকে কাজ করবে এবং মোটরটি একমুখী হয়ে তখন সে ঘুরতে থাকবে। আবার এর আরেকটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে তোমার গতি জড়তার ভূমিকা। আমরা আবার একটু দেখি, আমাদের এখানে একটা ফাঁকা জায়গা আছে না কমিউটেটরের যে রিং এর মাঝখানে। কথা হলো এই জিনিসটা কেটে দেওয়ার কারণ কি? এই জিনিসটা কেটে দেওয়ার কারণ হলো যখন এটা ঘুরে যাচ্ছে, ঘুরে একটা সময় তো এই ফাঁকা জায়গাটা তোমার এই তারের সাথে থাকবে, তাই না? বা তার বলতে এই যে এখানে যে কালো কালারের যে তারটা দেখতে পাচ্ছ, সেটার সাথে চলে আসবে। যখন সে চলে আসবে তখন কিন্তু এই পুরো সার্কিটের কানেকশনটা ব্রেক হয়ে যাবে। কারণ কেন ব্রেক হয়ে যাবে? কারণ ফাঁকা জায়গা, মানে এই তারটা যদি ফাঁকা জায়গায় চলে আসে তখন তো কারেন্ট তো আর বায়ু দিয়ে পাস হইতে পারবে না। সো বেসিক্যালি কি হবে? বেসিক্যালি আমার হবে হচ্ছে সেই কিছু সময়ের জন্য আমার এই কিছু সময় বলতে খুবই খুবই একদম ন্যানো সেকেন্ডের জন্য এই কারেন্ট ফ্লোটা আর হবে না। আর এই কারেন্ট ফ্লোটা যদি না হয় তাহলে অলরেডি আমার এই যে সার্কিটটা, এটা হলো একদিকে সে ঘুরছে এবং জড়তার কারণে সে একই দিকে আবার ঘুরতে থাকবে। বুঝতে পারছো? সো আমার বেসিক্যালি এই কমিউটেটরের দুইটা মেকানিক্যাল ফ্যাক্টর আছে। একটা তো আমরা বললামই
যে আমার যে রিংটা থাকে এই রিংটা হলো কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ করে দেয় অ্যান্ড গতি জড়তার কারণে, এই গতি জড়তাটা কেন হচ্ছিল, আমার ওই যে রিংয়ের যে কাটা জায়গাটার কারণে যে ফাঁকা অবস্থান ক্রিয়েট হয়েছে সেটার জন্য। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো। জিনিসটা একটু জটিল আছে, তোমাদের বইয়েও খুব বেশি লেখা নাই, বাট তোমাদেরকে জাস্ট একটু দেখাই দিলাম আর কি। ওকে, তাহলে এখানে দেখো আমাদের ডিসি মোটরের যে মূলনীতি সেটা কিন্তু আমরা এতক্ষণ যেগুলা পড়লাম, যে তড়িৎবাহী তারের উপরে চুম্বকের প্রভাব, তারপরে যে কম্যুটেটর সার্কিট, এই জিনিসটার উপরেই কিন্তু আমার ডিসি মোটরটা কাজ করে। তাহলে দেখো এখানে কি লেখা আছে, চুম্বক এবং কুণ্ডলী। একটি শক্তিশালী চুম্বকের উত্তর এবং দক্ষিণ মেরুর মাঝখানে একটি তারের চারকোনা লুপ বা কুণ্ডলী, যাকে আর্মেচার বলে, সেটা রাখা থাকে এবং চুম্বকের কারণে সেখানে একটা শক্তিশালী চুম্বক ক্ষেত্র তৈরি হয়। ভালো। বিদ্যুৎ চালনা, যখন ব্যাটারি বা সোর্স থেকে ওই কুণ্ডলীর ভেতর দিয়ে বিদ্যুৎ পাঠানো হয় তখন তাদের মূলনীতি অনুযায়ী তারের উপরে একটি বল বা ধাক্কা তৈরি হয়, সেটা আমরা অলরেডি দেখলাম এবং এই বলের যে ডিরেকশনটাও আমরা বের করা শিখে গেলাম। বিপরীতমুখী ধাক্কা, যেহেতু চারকোনা কুণ্ডলীর দুই পাশে বিদ্যুৎ বিপরীত দিকে প্রবাহিত হয়, একদিক দিয়ে ঢোকে অন্যদিক দিয়ে বের হয়, তাই চুম্বক কুণ্ডলীর এক পাশকে ওপরের দিকে ধাক্কা দেয়, ঠিক একই সময়ে অন্য পাশকে নিচের দিকে ধাক্কা দেয়। এই যে আমরা যে ফোনটা নিয়ে দেখছিলাম না, যে আমার এটা যদি একটা সার্কিট হয়, এই ফোনের এই সাইডটাকে আমি এই ফোর্স দিলাম, আবার এই সাইডটাকে আমি একই ফোর্সের নিচের দিকে টান দিলাম, তাহলে দেখো যে আমার এই সার্কিটটা কিন্তু ঘোরার একটা টেন্ডেন্সি দেখাচ্ছে। সেটাই এখানে বলছে আর কি। এর টর্ক মানে হলো, যখন তোমরা কলেজ লাইফে উঠবা তখন তুমি জানতে পারবা যে এই ঘূর্ণনের সাথে তোমার টর্ক নামে একটা রাশি আছে, সেটা সম্পর্ক। তারপরে হলো আমার ঘূর্ণন, দুটি সমান এবং বিপরীতমুখী ধাক্কা, যাকে পদার্থবিজ্ঞানের ভাষায় টর্ক বলা হয়, কুণ্ডলীকে তার অক্ষে ঘুরতে বাধ্য করে। কিন্তু এটা কি সে এমনি এমনি একদিকে ঘুরে? তা কিন্তু না। সেটার জন্য আমাদের কি ইউজ করা লাগছিল? আমার ইউজ করা লাগছিল হচ্ছে কমিউটেটর। তো কমিউটেটর কি? যে কমিউটেটর হলো একটি ঘূর্ণনশীল যান্ত্রিক সুইচ, যা কোনো বৈদ্যুতিক মোটর বা জেনারেটরের কুণ্ডলী এবং বাইরের সার্কিটের মধ্যে বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন করতে ব্যবহৃত হয়। বেসিক্যালি আমরা আজকে তড়িৎ প্রবাহের কারণে যে আমার চৌম্বক ক্ষেত্রের দিক, তারপরে এই চৌম্বক ক্ষেত্রের কারণে আমার পরিবাহী তারের যে ধাক্কাটা, সেই দিকগুলো আমরা কিভাবে বের করতে হয় সেগুলো আমরা শিখলাম। আমরা ডান হস্ত এবং বাম হস্ত রুল শিখছি এবং এই পুরা স্ট্রাকচারটার উপর ডিপেন্ড করে কিভাবে একটা মোটর কাজ করে সেটাও কিন্তু আমরা দেখতে পারছি। এরপরে ক্লাসগুলোতে আমরা বেসিক্যালি শিখবো হচ্ছে চৌম্বকের আরো কিছু জিনিসপাতি আছে, যেমন চৌম্বক আবেশ, তারপরে এটার মাধ্যমে আমরা কিভাবে, আমরা এতদিন কিন্তু ডিসি কারেন্ট পড়ছি, এরপরে আমরা এসি কারেন্ট সম্পর্কে আইডিয়া পাবো। তারপরে এসি কারেন্টের ওপর তোমার নির্ভর করে কিভাবে একটা ট্রান্সফরমার চলে, তারপর ট্রান্সফরমারের কি কি রাশি আছে, ওই রাশিগুলো দিয়ে আমরা কিভাবে ম্যাথ করতে পারি, সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তো আশা করি তোমাদের ক্লাসটা অনেক ভালো লাগছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।